তারপরে সেখানে থেকেও আপনি লোন মওকুফ করায় নিচ্ছে। তো এগুলির পরে দেশে মানুষ এই যে আনিসুল হক আর সালমান এফ রহমানের ধরার দিন দেখেন মুখের দাড়িগুলো পর্যন্ত কাটতে হয়েছে, তারপরেও মাফ হয়নি। এই যে মান সম্মান কোনো কিছু কি আছে? কিছুই নাই, টাকাও নাই, আরেকজনের বউরে ভাগায় নিয়ে গেছে, সেই বউও নাই, টাকা পয়সাও নাই, কিছু নেই, সব শেষ। আওয়ামী লীগের লোকজন এই আরাফাত থেকে শুরু করে পলক একটা অ্যাপ বানায়ও পলক সেখানে 10 লাখ টাকা করেছে। একটা অ্যাপ বানাইতে মনে করেন লাগে, কনক ভাই বানিয়েছে জিজ্ঞেস করেন, 10,000 টাকা দিয়ে অ্যাপ বানানো যায়। 10 লাখ টাকা দিয়ে সে এক একটা অ্যাপের করেছে। তার স্ত্রী ছিল হাউস টিউটর, সেখান থেকে তার স্ত্রী এখন শুধু স্বর্ণ গহনায় আছে 10 কোটি টাকার। তো এই যে একটা বিশাল ইয়ের পরে এখন নাকি পলক শুধু কান্নাকাটি করে। তো আওয়ামী লীগের লোকজনের আমি দেখছি না যে তাদের আলাপ আলোচনার ভিতরে যে শেখ হাসিনার কয়েকটা ফোন রেকর্ড ফাঁস হলো, সেখানেও কিন্তু সে তার ওই অধ্যত্বপনা দেখাচ্ছে যে হ্যাঁ ডক্টর ইউনূসকে সে চোর টোর বলে গালাগালি করছে, সে আবার আসবে, সে সবাইকে কাউকে ভয় না পাওয়ারই করছে, কোনো রিগ্রেশন একদম মানে 0% আমি কারোর মধ্যে দেখছি না। তো আমি মনে করি আমরা যাদের যাদের এখন মানে সাবধান করতে চাচ্ছি তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আজ থেকে 1 মাস পরে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম আমি অন্যরকম বক্তব্য দিতাম, কিন্তু এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি না কোনো বিশাল সাহস পাচ্ছি এখন। মানে এই ছাত্ররা যে সাহস দেখিয়েছে ভাই আমার পক্ষে সম্ভব হতো না। তার বন্ধুকে গুলি করছে, সে তার লাশটা সে ছাড়ছে না, সে ওকে নিয়েই আসবে। রাস্তার মধ্যে এক পায়ে গুলি লেগেছে আবু সাইদের, লাগার পরেও সে আবারও সে ওইভাবে বুক চিতিয়ে দিচ্ছে, বুকের মধ্যে তারপর গুলি লাগছে। 2-3টা গুলি খাওয়ার পরে সে সেখান থেকে যখন দাঁড়াতে পারে নাই তখন সে পড়ে গেছে, তার আগ পর্যন্ত সে পুলিশের গুলি নিচ্ছে বুকের মধ্যে। মহিলারা যেভাবে রাস্তায় নেমে এসেছিল যা দেখেছে এবার, এরপরেও যদি বাংলাদেশের কোনো রাজনীতিবিদের, সেটা বিদেশি শক্তি আমেরিকা হোক, ভারত হোক, চীন হোক, যেই দেশের শক্তি নেই তারা এই দেশের মানুষের সাথে হাসিনার মতো আচরণ করতে চায়, তাদের আমার মনে হয় শিক্ষা হওয়া উচিত, এবং শিক্ষা আমার মনে হয় হয়েছে। কয় বছর থাকবেন সেটা জানি না। শেখ হাসিনার আজ থেকে 1 মাস আগেও আমরা যখন কথা বলতাম, কনক ভাই এই কমেন্ট অন্তত কয়েক লাখ বার করেছেন, আমিও পড়েছি যে দেশে আয়, আর হাসিনা জীবনে যাবে না, সেই দিন শেষ। এই কমেন্ট আমরা সারা জীবন পড়েই আসছি। আজকে কিন্তু সেই কমেন্ট করার লোকগুলো নাই। সো হাসিনাকে যারা 1 মাস আগেও বলতো, জুলাই মাসেও, যে হাসিনা যতদিন থাকবে ততদিন, এরপরে কে আসতো সেই হিসাব নাই, এরপরে কি রেহানা আসবে না জয় আসবে না পুতুল আসবে সেই হিসাব করতো। এখন হাসিনারই খবর নাই। সো যারা এটা নিয়ে অনেক লাফালাফি করতো তাদের আজকে শিক্ষা হয়েছে, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে যারা ক্ষমতা এইভাবে জোর করে ধরে থাকতে চাবে, যতই উন্নয়নের ফাঁকা বুলি টুলি দিয়ে মানুষকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, দিন শেষে তাদেরকে শেখ হাসিনার মতো 45 মিনিটের নোটিসে দেশ ছাড়তে হবে। সো দেখি। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে হাসিনাকে এখন গোপালগঞ্জ না বরিশালের নেতা বলে, আফা ঘাবড়ায়েন না, বরগুনা মানে আফা ঘাবড়ায়েন না, আমরা নরম হয়ে যায়, উনি অনেক শক্ত আছে, নরম হয়ে যায়। মানে এই যে ধরেন লেস তুলে যে পালানো, এবং হাসিনা যে কলগুলো দিচ্ছে দেখেন কনক ভাই, হাসিনা কিন্তু এখানে কল দেওয়ার লোক না, কল দিচ্ছে না পারতে, মানে ওর উপরের আর কোন নেতা অবশিষ্ট নাই ওই জেলায় তার কথা বলার মতো, না পারতে সে কলটা দিচ্ছে। তো মানে অধ্যত্ব এবং মানে অহংকারের যে পতন বা জুলুমের যে অবসান, এটা যুগে যুগে এভাবেই হয়। এবং আমরা বলবো যে এই যে আপনি যদি বলছিলেন যে মানুষের যে অলৌকিক শক্তি ভর করেছিল প্রত্যেকটা ছাত্র জনতার উপরে, আমি বলবো না হলে এইভাবে মানে বুলেট বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা, এইভাবে একটার পর একটা হামলা সহ্য করে, এইভাবে একটার পর একটা নিপীড়নের পরেও এইভাবে রুখে দাঁড়ানো, মানে এটা একটা বিস্ময়কর ঘটনা, এটা অলৌকিক কিছু। আমি আমার চোখে 5 তারিখেও কিন্তু আমরা তো ওই রাতে আপনিও ঘুমান নাই, আমরা কেউই ঘুমাই নাই। 5 তারিখেও কিন্তু এখানকার সময় 2টা পর্যন্ত কিচ্ছু নাই, কোনো দিকে কোনো লোকজন আসছে না। কি মনে হয় ভয় পাচ্ছিলাম যে আসলে সব মনে হয় হয়ে গেল, ভয় পেয়ে বোধহয় আর মনে হয় আসবে না। 12টার বাংলাদেশ সময় 12টার পর থেকে হঠাৎ করে সারা দেশের মানুষ মনে হলো যেন মানে আকাশ থেকে পড়লো, এরকম মনে হয়। তো এইভাবেই হয়।
এবং আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যেহেতু 111-এর বেশ কয়েকজন এখানে এসেছেন, শেখ হাসিনার দ্বারা উপকৃত ভোগী বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই আছেন। আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তাদের ভূমিকা। আমরা যদি কোথাও দেখি 111-এর ভূত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা যদি কোথাও দেখি ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করে তারা নতুন কোনো ফাজলামো করছেন, কোথায় কে আছে এগুলো আমরা কোনো কিছুই বিবেচনা করবো না। প্রত্যেকেরই মুখোশ উন্মোচনে এবং জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। রশিদ, আপনাকে ধন্যবাদ। এবং আপনি যেটি বলছিলেন, অনেকদিন ধরে ভাবছিলাম আসলে আমরা যৌথভাবে অন্তত সপ্তাহে একদিন একটু আলোচনা করব, আমি, মিনার ভাই, ইলিয়াস, মাহমুদ ভাই সহ বাংলাদেশ থেকেও যারা সাংবাদিক আছেন বা অনলাইনে যারা অন্যান্য সাংবাদিক আছেন, আমরা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজকে এই জন্য ভাবলাম যে বেটার লেট দেন নেভার, শুরু হোক একবার। আমরা তিনজনই শুরু করলাম, নিশ্চয়ই প্রতি সপ্তাহে অন্তত একবার আমরা অনেককে নিয়েই বসবো। আমি 1 মিনিট একটু সময় নেব আপনার। যে একটা প্রশ্ন ছিল জনগণের, মানে আমার যে পেজে, এবং আমরা একটা আলোচনা করেছিলাম বিশেষ করে চাঁদাবাজি নিয়ে। আসলে একটু এইটা জানানো দরকার, কোনো মিডিয়া এটা বলছে না, বা বিএনপি তরফ থেকে আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় 50-60 জনকে কিন্তু স্যাক করা হয়েছে, এবং ওখানে একটা তথ্য সংক্রান্ত একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির গুরুত্বপূর্ণ মেম্বারদের সাথে আমার যোগাযোগ হয়েছে। ওনারা বলেছেন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে, কোথাও যদি এরকম আপনার এই যে চাঁদাবাজি বা এইসব কিছু খাওয়ায়, আপনারা সাপোর্টিং ডকুমেন্ট সহ আমাদের কাছে পাঠান, আমাদের এখানে পাঠাইলে আমরা পৌঁছে দিব, এবং ওইটার যে অ্যাকশনগুলি, এবং আপনার নাম আপনি গোপন রাখতে পারেন। আরেকটা কথা হলো, এখনো কিন্তু বিএনপি পুরো কন্ট্রোলে আসে নাই, কাজে আপনারা এইগুলি ছড়াবেন না। যদি হয় আপনারা অ্যাকশন নেন, থাকতে পারে বিএনপি কিন্তু এটাকে ডিনাই করে নাই, যে ডিনায়াল অফ দ্য ট্রুথ এটা করে নাই, যেটা এটা হতে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আছে, অনেক দুর্বলতা আছে, এবং আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় বিএনপি যেমন করছে, আবার বিএনপি নামেও হচ্ছে, যেটা হচ্ছে। হ্যাঁ, আপনারা জি জি সেটিও হচ্ছে। ইলিয়াস, আপনার শেষ মন্তব্য জানতে চাই। না, ক্ষমতায় এখনো ক্ষমতায় আসে নাই, মানে আমি তারেক রহমানের সুনাম করার জন্য বলছি না, ওনাকে পাম্পিং করার জন্য বলছি না। তারেক রহমান এখনো ক্ষমতায় আসেনি, তিনি এখনো লন্ডনে আছেন। ওখানে থেকে এরকম অভিযোগ শোনার সাথে সাথে তাকে বহিষ্কার করা হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। শেখ হাসিনা হইলে কি করতো? শেখ হাসিনা হইলে সবাই লগি বৈঠা নিয়ে সব দখল করো, সব এগুলি করতো। সে হইলে অস্বীকার করতো, ওরা তো স্বীকারই করে নাই, যে ওরা যখন ধরা পড়ার পরে তখন স্বীকার করছে, কিন্তু উনি আগে সেটা অ্যাকশন নিচ্ছেন। এবং আপনি যদি বলছিলেন যে আমরা যদি 18 সালের কোটা আন্দোলন যদি দেখি, আপনি হেলমেট বাহিনী যেভাবে কুপিয়েছে, যেভাবে হাতুড়ি দিয়ে মেরুদণ্ডের প্রতিটা হাড় গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, সেই তুলনায় ধরুন ওবায়দুল কাদের যেটি বলছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে এক রাতে 2 লক্ষ মানুষ মারা যাবে, এটি হচ্ছে তাদের মানে হিসেব, তাদের অপরাধ অনুযায়ী তারা মনে করে যে 2 লক্ষ মানুষ এক রাতে মারা যাবে। সেই তুলনায় আসলে ওই জাতীয় কোনো অরাজকতাই হয়নি, কিছু অগ্নিসংযোগ ছাড়া, মানে তাদের বাসায় ভাঙচুর ছাড়া। যেটাই হোক কনক ভাই, আমার শেষ কথাটা আমি বলি, সেটা হচ্ছে যে আমার একদম মানে হৃদয় থেকে বলছি, এই দেশে গত 15 বছরে বিএনপি, জামায়াত কিংবা নূরের দল কিংবা যে কোনো ঘটনাতে এই আওয়ামী লীগের হাতে যারাই মার খেয়েছেন খুব কষ্ট পেয়েছে, খুব খারাপ লাগতো, অনেক দূরে থাকতাম কিন্তু খুব কষ্ট হইতো। এবং আপনাদের এগুলো দেখেই কিন্তু আমরা দেশের বাইরে থেকে এই যে যারা কথা বলছে, বিভিন্ন ইউটিউব ফেসবুকে নানান ভাবে কথা বলছে, আপনাদের এগুলো দেখে আমরা কথা বলেছি। আমরা চাই আপনাদের ভেতরে ভালো একটা সম্পর্ক থাকুক। বিএনপি এবং জামায়াত, কোন একজন মানুষের শরীরে যখন আঘাত হয় আমরা সেই আঘাতের কষ্টটা পাই। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আবারও ওই নির্যাতন সহ্য করার যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফিরে যেন না যাওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে হয় সেভাবে থাকেন। জি, আমি ওটাই বলছি যে ধরেন এত কিছুর পরেও যে এই যে রাজনৈতিক দলগুলো যে ধৈর্যের সাথে মোকাবেলা করা, যে ধরেন 2-1টা চটথাপ্পড় দিয়ে গান গাওয়ায় ছেড়ে দেয়া, মানে গান ধরুন বসপাড়ায় ছেড়ে দেয়া, এইসব তো মাইনর ইয়েতে গেল, এটা অ্যাপ্রিসিয়েটেবল। এবং আমরা কোনো আওয়ামী লীগকে আমরা চাই না যে মারা হোক, আমরা চাই যে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক।
আইনের শাসন একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আমার আলোচনা এটা আমি বলবো মনে করছিলাম কিন্তু বলতে ভুলে গেছি, যে ইদানিং কিছু সুশীল বের হয়েছে। হ্যাঁ, এই সুশীলদের ভেতরে মাঝখানে রোকেয়া প্রাচী, এখন আবার আরেক ডাকাত যে কিনা এই 71 থেকে 75 পর্যন্ত ডাকাতি করেছে, কাদের সিদ্দিকী ডাকাত। কাদের ডাকাত ইদানিং আবার খুব শুরু করেছে। আরেকজন সুশীল বের হয়েছে, তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। হ্যাঁ, উনার এতদিন ধরে ওনার কোনো কিছুতে কোনো খারাপ লাগে নাই, এখন ওনার সমস্যা তৈরি হয়েছে, নানান কিছুতে উনি অভিযোগ জানায়, সেনাপ্রধানকে জানায়, প্রধান উপদেষ্টাকে জানায়। এতদিন ওনার দেশে কোনো সমস্যা ছিল, উনি জিম করতো আর বডি বানাইতো। তো এই কিছু সুশীলের ব্যাপারেও আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত। না, এই সোহেল তাজের ব্যাপারে তো বিডিআর হত্যাকাণ্ডের সময় সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তাদের আওতায় আনা উচিত। বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনার সময় আওয়ামী লীগ এখন তাদেরকে কাজে এই ধরনের লোকজনকে কাজে লাগাবে, টাকার তো অভাব নাই। এই যে গোলাম মাওলা রনি, গোলাম মাওলা রনি এখন দেখেন কি শুরু করেছে, একটার পর একটা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি নামাজ পড়িয়েছেন, এটাও তার সমস্যা। ভিসি নামাজ পড়াইতে পারবেন না। ইলিয়াস, আজকে আমি গোলাম মাওলা রনিকে নিয়ে আমি একটু বিস্মিত যে ওনার আগের কথা পরের কথার সঙ্গে কোনো কিছুতেই মিল নেই। তো দেখা যাক, আমার মনে হয় যে আপনার প্রোগ্রামের পরে উনি হয়তো কোনো জবাব দিবেন, আমরা সেটির অপেক্ষায়। তো আজকে এই রাতে ইলিয়াস, আপনি অনেক কষ্ট করলেন, রাত 2টা বাজে আপনি যোগ দিলেন আমার সাথে। মিনার ভাই তো দিনের বেলায়, আপনার তো এখন সকালবেলা, ওনার এখন বিকেল। আর আমি তো নিশাচর, আমি ঘুমাতে ঘুমাতে তো সেই সকাল। তো আবার ভালো থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অংশগ্রহণের জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা কেমন চলছে প্রিয় বাংলাদেশ এই প্রসঙ্গে কথা বলতে যেয়ে বেশ কিছু চলমান ইস্যু আমরা নিয়ে আসলাম। আশা করি আমাদের আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও কিছু কিছু বিষয়ে আরেকটু বুঝতে সহায়তা করবে। আপনারা এমনিতে অনেক ভালো বোঝেন, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, আপনারা এই বুকে রক্ত দিয়েছেন, আপনাদের স্বজন যারা আন্দোলনে ছিল তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং আপনাদের প্রতি অনুরোধ, চূড়ান্ত বিজয় এখনো আসেনি, এখনো অনেক রকমের চ্যালেঞ্জ বাকি। যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি চলছে সেটিকেই সঠিক পথে রাখার জন্য আরো বেশি মনোযোগী হতে হবে। তাদের যেহেতু কোনো রাজনৈতিক ক্যারেক্টার নেই, রাজনৈতিক অভিজ্ঞতা নেই, রাজনৈতিক চালগুলো তারা আসলে মোকাবেলা করতে পারছেন কিনা যথাযথভাবে, সেটিও জনগণকে এবং সকল রাজনৈতিক দলকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া পর্যন্ত আমার মনে হয় মান অভিমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ পণ্যের
চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে। ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলছে, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কি জাননি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন। যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।